হ্যালো এভরিবডি। সো আশা করছি আমাদের যে ফার্স্ট পার্ট অফ অর্গ্যানিক কেমিস্ট্রি যেটা আইসিএসসি এক্সামিনেশনের জন্য আমরা পড়িয়েছি এবং তোমরা আমার সাথে পড়েছো, আশা করছি সেটা সবাই বুঝতে পেরেছো। আর সময় না নষ্ট করে আমরা সেকেন্ড পার্ট অফ অর্গ্যানিক কেমিস্ট্রিও শেষ করব। খুব ছোট্ট করে তোমাদের ইজি করে দেবো, কারণ অর্গ্যানিক কেমিস্ট্রিতে যে সেকেন্ড পার্টটা আছে সেটা বেসিক্যালি অর্গ্যানিক রিয়াকশানস থাকে। আর রিয়াকশানসে ভাই সবাই ভয় পায়, আমি জানি, ঠিক তো? সত্যি কথা বলতে ছোটোবেলা আমিও ভয় পেতাম। সো টেনশন নেওয়ার কিছু নেই, ভয় যখন সবাই পায় তাহলে আমিও পাচ্ছি। কিন্তু আজকের ক্লাসের পরে ডেফিনেটলি তোমার অর্গ্যানিক কেমিস্ট্রিতে কোনো রিয়াকশান তো আটকাবে না। কেন আটকাবে না? তার কারণ হচ্ছে আমরা সেই রিয়াকশানগুলো করে ফেলবো যেই রিয়াকশানগুলো সামনে পরীক্ষায় আইসিএসসিতে আসতে চলেছে। হ্যাঁ স্যার, কোনগুলো আসতে চলেছে সেগুলো করে ফেলবো। একদম যে কটা রিয়াকশান করবো তার বাইরে কোনো রিয়াকশান আসবে না। তাহলে স্যার এতদিন কি করে অন্য রিয়াকশান আসতো? তার কারণ আমরা একটা জিনিস পড়ি না, সেটা কি? সিলেবাস না আমাদের ঠিক করে কেউ পড়তে বলে। আমরা যখন ক্লাস করি তখন কিন্তু ক্লাসে আমরা সিলেবাসটার উপরে প্রচণ্ড ফোকাস করি। কেন কি? আমাকে বোর্ডের যে সিলেবাসটা আছে, স্কোপটা আছে, দেখবে ওটাতে ক্লিয়ার কাট লেখা আছে কী পড়তে হবে। সো সময় না নষ্ট করে আমি এখানে সিলেবাস কপি করে রেখেছি, যেগুলো সিলেবাসে আছে পরপর আমরা করে নেবো। একসাথে খাতা পেন নিয়ে বসে যাও আর একদম সময় নষ্ট করে লেটস স্টার্ট। ঠিক আছে, চলো। অ্যালকেনসে আমাকে প্রথমে দেখো কি পড়তে হবে। আমাকে প্রথমে পড়তে হবে মিথেন ইজ এ গ্রিন হাউস গ্যাস। এর থেকে কোশ্চেন এসছে, জানো? দিস ইজ আমি এটা টুকেছি সিলেবাস থেকে, কপি করে পেস্ট করেছি। এটা একটা কোশ্চেন এসছে আইসিএসসিতে একটা টাইমে, কোন ইয়ার এখন আমি বলতে পারছি না, বাট তুমি যদি প্রিভিয়াস ইয়ার করো এই কোশ্চেনটা পাবে। মিথেন ইজ এ গ্রিন হাউস গ্যাস, এটা একটা কোশ্চেন এসছে। সো এটাও একটা থিওরি। 1 নাম্বার ফ্রম ডাইরেক্ট সিলেবাস। শুধু সিলেবাস পড়লে 1 নাম্বার পাওয়া যাচ্ছে। নেক্সট চলো, ইথেনে আমাকে কি পড়তে হবে? ইথেনে পড়তে হবে আমাকে মেথডস অফ প্রিপারেশান ফ্রম সোডিয়াম ইথানয়েট। আগে আমরা এটা করি। হ্যাঁ, মেথডস অফ প্রিপারেশান মিথেন এবং ইথেনের দুটোরই। চলো ভালো করে দেখবে। হোয়াট ইজ সোডিয়াম ইথানয়েট? ইথানয়েট মানে এস্টার। আমরা গত ক্লাসে নমেনক্লেচার করেছি, সেখানে এস্টারের নমেনক্লেচার তোমাদের আমি করিয়েছি, সেটাই আমরা ইউজ করছি। ইথানয়েট মানে একটা এস্টার। ইথানয়েট মানে কটা কার্বন? ইথ মানে 2টো কার্বন, ওয়েট মানে এস্টার মানে ডবল বন্ড ও থাকবে আর পাশে আর একটা ও থাকবে, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, এবার এগুলোতে হাইড্রোজেন ভরে দিই আমরা। চলো সবাই হাইড্রোজেন ভরো এগুলোতে। এটা হলো ইথানয়েট আয়ন। এটা কি আয়ন? ইথানয়েট আয়ন। কি ইথানয়েট বলেছে? সোডিয়াম ইথানয়েট। তুমি চাইলে পটাশিয়াম ইথানয়েটও নিতে পারো। সিলেবাসে সোডিয়াম লেখা আছে, আমি সোডিয়াম দিয়ে করছি, কিন্তু এখানে যদি পটাশিয়ামও হয় তাহলেও কিন্তু কোশ্চেন হবে, কোনো সমস্যা নেই। সো এখানে আমি লিখলাম Na+। এইটা হলো সোডিয়াম ইথানয়েটের ফর্মুলা। যখন তোমরা এর আগে অর্গ্যানিক কেমিস্ট্রি পড়েছো, বিশেষত যারা অর্গ্যানিক কেমিস্ট্রিতে স্ট্রাগল করো, তাদের মেন প্রবলেমটা হয় সোডিয়াম ইথানয়েটের ফর্মুলা তোমরা এটা লেখো। এটা করো না, এটাতে স্ট্রাকচারটা বোঝা যায় না। অর্গ্যানিক কেমিস্ট্রির বেসিক জায়গাটা হলো স্ট্রাকচার। প্রপার স্ট্রাকচারাল ফর্মুলা লিখবে, যেরকম আমি করেছি। ঠিক আছে, তো লেখো, দেখো তোমার কাছে অর্গ্যানিক কেমিস্ট্রি অনেক সোজা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এটাতে আমাদের দিতে হয় কি? আমাদের দিতে হয় সোডা লাইম। তো সোডা লাইম কী জিনিস? NaOH আর CaO, এবং এটা হিট করতে হয় 300 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে, এটাতে হিট করতে হয়। ঠিক আছে, সবাই লিখেছো এটা? তাহলে কি হয় এখানে Na2CO3 বেরিয়ে যায়। তো এখানে একটা বক্স করতে হয়, বক্সটা দেখিয়ে দিই। এইভাবেই প্রতিটাতে বক্সটা করবে। ঠিক আছে, যেটা দেখাবো ওভাবেই বক্সটা করবে। এখানে এইচটা ছেড়ে দেবে, এই দেখো। ঠিক আছে, এইভাবে তোমরা কি করবে? বক্সটা করবে। এই বক্সটা করলে তুমি দেখো এর মধ্যে Na2CO3 আছে। যদি একটু গুনে দেখো, একটা Na, দুটো Na2 আর দেখো CO3। সো Na2CO3 এখানে আমি লিখবো। প্লাস এখানে দেখো কি আছে? CS 3টে হাইড্রোজেন আছে, আমি এটা টুকে দেবো। একসাথে করো। আর দেখো এখানে একটা হাইড্রোজেন বাকি আছে, এটা এখানে লাগিয়ে দেবো। তাহলে এটা কি হলো? এটা হলো CH4, এটাই হলো মিথেন। তাহলে এটা হলো মিথেনের ল্যাবরেটরি প্রিপারেশন।
ঠিক আছে, এটা হলো আমার মিথেনের ল্যাবরেটরি প্রিপারেশন। ক্লিয়ার? আচ্ছা, সিএও কেন অ্যাড করা হয় লেখো, এটা থেকে একটা কোশ্চেন এসেছিল আইসিসিতে, লেখো NaOH is deliquescent. ঠিক আছে, সো CaO keeps the mass dry. ঠিক আছে, আর এই যে তোমরা CaO প্লাস NaOH লিখছো, এটাকে আমরা কি বলি? লেখো, এটাকে আমরা বলি সোডা লাইম। লাইম কথাটা কোথা থেকে আসছে? এটা থেকে আসছে লাইম, আর সোডিয়াম থেকে আসছে সোডা, তাই জন্য বলে সোডা লাইম। ঠিক আছে, ক্লিয়ার? এইটার নাম জানো তো, এটার নাম হলো কস্টিক সোডা, সেখান থেকে সোডা, আর এটা তো তোমরা জানো এটা কুইক লাইম, সেখান থেকে লাইমটা নেওয়া হচ্ছে। ঠিক আছে, সো এটা হলো সোডা লাইম, সোডা লাইম দিতে হয়। আচ্ছা, এবার দেখো এটার কি নাম ছিল? এটার নাম ছিল সোডিয়াম ইথানয়েড। সিলেবাসেই লেখা আছে, এটা আলাদা করে তো আমায় কিছু বলতে হচ্ছে না। এটার সাথে সিলেবাসে এটার একটা কমন নেমও লেখা আছে, এ দেখো, এটার সাথে সিলেবাসে এটার একটা কমন নেমও লেখা আছে, তাই না? সোডিয়াম অ্যাসিটেট। তাহলে এটার কমন নেম কি? সোডিয়াম অ্যাসিটেট, এটা হলো এটার কমন নেম। ক্লিয়ার হয়ে গেল আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির সব থেকে বোধহয় প্রথম রিয়াকশান তোমরা এটাই করো। ঠিক আছে, তোমাদের সিলেবাসে প্রথম রিয়াকশান এটাই আছে, আর আমি পুরোপুরি একদম ডিটেলসে তোমাদের করিয়ে দিলাম, যাতে তোমাদের এটাতে কোনো এটা থেকে নাম্বার কোশ্চেন এলে আমরা তো ফুল মার্কস নিয়ে আসবো, ফুলের কমে কিছু হবে না। আর একটা ছোট্ট জিনিস বাকি আছে, এই রিয়াকশানটার নাম হলো, এই রিয়াকশানটার নাম কি কে বলতে পারবে? এই রিয়াকশানটার নাম লেখো ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ডিকার্বক্সিলেশন, ঠিক আছে, এই রিয়াকশনটার নাম ডিকার্বক্সিলেশন রিয়াকশন। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবে। আর একটা জিনিস দেখো, এখানে রিয়াক্ট্যান্টে যে কটা কার্বন থাকে তার থেকে মেন যে প্রোডাক্টটা হয় তাতে একটা কার্বন কমে যাচ্ছে, আর একটা কার্বন Na2CO3 মধ্যে চলে যাচ্ছে। এই যে একটা কার্বন কমে যাচ্ছে, এটার জন্যই আমরা এটাকে ডিকার্বক্সিলেশন বলি। বেসিক্যালি পুরো যে কার্বক্সিল গ্রুপটা, কার্বক্সিল গ্রুপ মানে এটা, ঠিক আছে, বেসিক্যালি এটা নিয়ে এই পুরো কার্বক্সিল গ্রুপটা সরিয়ে দেওয়া হচ্ছে, তাই না? এখান থেকে পুরো দেখো কেটে যাচ্ছে। সো সেই জন্য এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন রিয়াকশানে তাহলে কী হয়? একটা কার্বন কমে যায়, যাহলে যে অ্যালকেনটা তৈরি হবে সেটা রিয়াক্ট্যান্টের থেকে একটা কার্বন কম হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা নেক্সটটা করব। নেক্সট বলতে আমাদের এটা কি হলো, এখন যেটা করলাম মিথেন প্রিপেয়ার করলাম, এবার আমরা প্রিপেয়ার করব ইথেন। ঠিক আছে, ইথেন প্রিপেয়ার করব। চলো, সো ইথেনের ফর্মুলা কি? ফার্স্ট অফ অল ইথেনের ফর্মুলা হলো C2H6। সো আমি প্রথমে ইথেনটা আঁকবো। আমাদের করতে হবে কি দিয়ে? আমাদের করতে হবে সোডিয়াম কোনো একটা ইথানয়েড, প্রোপানয়েড, এরকম কিছু একটা থেকে, মানে কোনো একটা এস্টারের মতো কিছু একটা থাকতে হবে, সেটা থেকে এটা আসবে। সো এখানে ইথেনের কটা কার্বন আছে? তো তুমি বলবে স্যার ইথেনের তো আছে দুটো কার্বন। ঠিক আছে, সো দুটো কার্বন যদি ইথেনের থাকে তাহলে আমার যে সোডিয়াম সল্ট অফ অ্যাসিড হবে সেটার তো আমাকে তিনটে কার্বন বানাতে হবে, কারণ আমি জানি একটা কি হবে, একটা তো Na2CO3 হয়ে বেরিয়ে যাবে। ঠিক, একটা তো Na2CO3 হয়ে বেরিয়ে যাবে, আর এখানে আমি ইউজ করব CaO 300 ডিগ্রি সেলসিয়াস। একই জিনিস, কোনো ডিফারেন্স কিছু নেই, আমাদের বাচ্চারা সবাই করে দেবে এগুলো, কোনো সমস্যা নেই, তাই তো?
তো প্রথমে আমি এখানে এস্টার গ্রুপটা করব, ওয়েট গ্রুপটা আনলাম, আমি এখানে Na প্লাস আনলাম, কোনো অসুবিধা নেই। আমি এখানে NaOH-এর সঙ্গে রিয়াকশান করব, ঠিক। এই কার্বনগুলোতে আমি কি করব, হাইড্রোজেন ভরে দেবো, 4টে করে হাত দেখব আর হাইড্রোজেন ভরতে থাকবো, আর কিচ্ছু করতে হবে না। ফোকাস রাখো, ফোকাস। অর্গানিক কেমিস্ট্রি সোজা লাগছে, একদম সোজা লাগা উচিত যদি তুমি আমার সাথে লেখো, একটু লিখতে হবে, ঠিক আছে, আর কিছু না, নিড সাম প্র্যাকটিস। তারপরে আমার বাক্সটা কীরকম হয় তুমি বলবে, করে ফেলেছো নাকি অলরেডি অনেকে। বাক্স হবে এখান থেকে, তাই তো, আর এখানে এইচটা বাদে বাকি সব। Na2CO3 বেরিয়ে গেল, এই হাইড্রোজেনটা এর সাথে লেগে গেল, এটা তৈরি হলো আমার ইথেন, ইথেনের প্রিপারেশান কমপ্লিট হয়ে গেল। তাহলে আমি যদি দেখি তাহলে আগের রিয়াকশানটার সাথে এই রিয়াকশানটার টাইপের তো কোনো ডিফারেন্স নেই, ইট ইজ সেম রিয়াকশান, আলাদা কিছু না, আমাকে মুখস্থ করতেই হচ্ছে না, আমাকে শুধু প্রসেসটা দেখতে হচ্ছে, যে মেথডে আমি এর প্রোডাক্টগুলো বার করব, ঠিক না, যে এই মেথডে আমি এর প্রোডাক্টগুলো আইডেন্টিফাই করতে পারবো ইজিলি, ঠিক। ওকে, এবার দেখো এটার নাম কি, এটা সোডিয়াম, চলো সোডিয়াম লিখে দিই। সোডিয়াম কটা কার্বন আছে, 1 2 3টে, তাহলে প্রপ। ওয়েট, তাহলে প্রোপ্যানোয়েট, সোডিয়াম প্রোপানয়েট, ঠিক আছে। এটার আবার কমন নেমও আছে, যেটাও কিন্তু সিলেবাসে ডাইরেক্টলি মেনশন করা আছে, প্রোপিওনেট, প্রোপিওনেট, ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আমাদের কি টপিক আছে, নেক্সট প্রিপারেশানে আর একটা জিনিস আছে আমাদের, যেটা আমাদের করতে হবে, দেখি আমরা কি আছে সেটা। দেখো তাহলে আমাদের কি কি হয়ে গেল, আমাদের কি কি হয়ে গেল দেখি। আমাদের মিথেন আজ এ গ্রিন হাউস গ্যাস হয়ে গেছে, মিথেন আজ এ গ্রিন হাউস গ্যাস হয়ে গেছে। ইথেনের মেথডস অফ প্রিপারেশান, সোডিয়াম দেখো ইথানয়েড থেকে অ্যাসিটেট ডান, প্রোপানয়েড ডান, প্রোপিওনয়েড ডান। এবার হলো আয়োডোমিথেন থেকে এবং ব্রোমো ইথেন থেকে আমাদের কী বার করতে হবে, আয়োডোমিথেন এবং ব্রোমো ইথেন থেকে আমাদের বার করতে হবে মিথেন এবং ইথেন। সো আগে আমরা আয়োডোমিথেনটা করি। আয়োডোমিথেন মানে CH, একটা আয়োডিন থাকবে, এখান থেকে মিথেন তৈরি করতে হবে। আমি আগে না মিথেনের স্ট্রাকচারটা এঁকে নিই, আমার মিথেন চাই মানে CH4 চাই। তাহলে দেখি আমায় কি লাগবে এটার জন্য। আমাকে এখান থেকে সামহাও আয়োডিন সরাতে হবে আর হাইড্রোজেন ঢোকাতে হবে, তার মানে আমাকে রিডাকশান করতে হবে। এখানে দু রকমের রিয়েজেন্ট দেওয়া যায়, আমি এখানে দিচ্ছি ZnHCl, ঠিক আছে, এটা দিচ্ছি। এই ZnHCl যখন দেবে তখন কি হবে, তখন জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশান করে হাইড্রোজেন দেয়, আর হাইড্রোজেন প্রথমে যখন বাচ্চা অবস্থায় হাইড্রোজেন বেরোয় সেটা কি হাইড্রোজেন হয়, বাচ্চা হাইড্রোজেন। বাচ্চা হাইড্রোজেনকে কি বলে, ন্যাসেন্ট হাইড্রোজেন। ন্যাসেন্ট কথাটার মানে সবে সবে যার জন্ম হয়েছে তাকে আমরা ন্যাসেন্ট বলি, ঠিক আছে। সো ন্যাসেন্ট হাইড্রোজেন আসবে, আমি এখানে এভাবে দেখাচ্ছি। সো এরকম আমি 2টো হাইড্রোজেন নিলাম। সো এর মধ্যে একটা হাইড্রোজেন আয়োডিনকে নিয়ে বেরিয়ে গেল, আর একটা হাইড্রোজেন এখানে ঢুকে গেল। ভেরি সিম্পল রিয়াকশান, দেখো কোনো সমস্যাই নেই, তাই তো, একদম ইজি রিয়াকশান। বোঝা গেছে সবাই, সবার কাছে ক্লিয়ার এটা। এবার আমরা নেক্সটটাতে যাব, ব্রোমো ইথেন থেকে কী করে তৈরি করব। সো CCBr, পুরো আগে ব্রোমো ইথেন করে নাও। ব্রোমো ইথেন, ইথেন মানে 2টো কার্বন সাথে একটা ব্রোমো, তাহলে এখানে হাইড্রোজেনগুলো দিয়ে দাও। সেম জিনিস দেবো আমি, ZnHCl, তাহলে আমার এখানে 2টো, সরি ঠিক, 2টো এখানে ন্যাসেন্ট হাইড্রোজেন যেটা আমার লাগবে। তাহলে এখানে কি হবে, একটা ন্যাসেন্ট হাইড্রোজেন ব্রোমিনকে নিয়ে HBr হয়ে বেরিয়ে যাবে, আর একটা ন্যাসেন্ট হাইড্রোজেন এখানে লেগে যাবে। এরকম স্ট্রাকচার করে করে অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশান করবে, তাহলে তুমি বুঝতে পারবে।
তোমার বুঝতে সুবিধা হবে এবং সবাই পারবে, সবাই পারবে, এরকম নয় যে কেউ পারবে না। ইট ইজ নট টাফ। লোকে এটাকে টাফ বলে, আমি জানি না কেন, বাট অর্গানিক কেমিস্ট্রি ইজ কম্পারেটিভলি মাচ ইজিয়ার, অ্যাটলিস্ট ক্লাস 10th লেভেল অবধি আমি যা মনে করি ইট ইজ মাচ ইজিয়ার দ্যান তুমি যেগুলো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে করে থাকো। কারণ ইনঅর্গানিক কেমিস্ট্রির রিয়াকশানগুলো অনেক বেশি টাফ, ইভেন ক্লাস 9-10th লেভেলের রিয়াকশানগুলো অনেক টাফ। সেটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে 9-10th লেভেলের রিয়াকশান কিন্তু খুবই সোজা, ঠিক আছে। আর নাম্বার অফ রিয়াকশানও কম, সেটাও তো দেখতে হবে। সাকুল্যে তোমার খুব বেশি হলে মেবি 10টা-12টা রিয়াকশান আছে, সো এটাতে ইজিলি করে নেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এটা ZnHCl ছাড়া আর একটা রিয়েজেন্টও কিন্তু ইউজ করতে পারো, সেটা হলো লিখে রাখো, এটা একবার এসছিল আইসিসিতে 2020-তে, Zn কপার কাপেল ইন ইথানল। ইথানল মানে C2H5OH, ঠিক আছে, এটা লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল, দেখো এটা হয়ে গেল ব্রোমো ইথেন আর মিথাইল আয়োডাইড থেকে আমাদের হয়ে গেল। এবার কি বলেছে দেখো, কম্বাশন অফ মিথেন ইথেন, রিয়াকশন অফ মিথেন অ্যান্ড ইথেন উইথ ক্লোরিন, ব্যাস এইটুকুই করতে হবে রিয়াকশানে। এবার হলো প্রপার্টিসে গিয়ে আমাকে দু রকম টাইপের প্রপার্টি আছে, একটা হলো কম্বাশন অফ মিথেন অ্যান্ড ইথেন, আর একটা হলো রিয়াকশন অফ মিথেন অ্যান্ড ইথেন উইথ অনলি ক্লোরিন, আর অন্য কিছু ভাবতেই হবে না আমার। তাহলে অ্যালকেনে স্যার আমরা এত রিয়াকশান করেছি এতদিন, তুমি করেছো, কী বলবো, সিলেবাস পড়োনি তুমি, চলো এখন থেকে পড়ো, তাহলে ইজি আছে, কোনো টাফ কিছু নেই। সব রিয়াকশান পড়ার কোনো দরকার নেই, যে কটা সিলেবাসে আছে ও কটা পড়বে, ওর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে বলেছে কম্বাশন অফ মিথেন, কমপ্লিট কম্বাশন, তাই তো বলেছে নাকি, দেখে নিই তো একবার কী বলেছে। কমপ্লিট কম্বাশন বলেছে নাকি কম্বাশন বলেছে, দেখি। কমপ্লিট কম্বাশন, এটা খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, ঠিক আছে, সরি, কমপ্লিট কম্বাশন কথাটা খুব ইম্পর্ট্যান্ট কথা, ঠিক আছে। কমপ্লিট কম্বাশন, ইনকমপ্লিট কম্বাশন তো বলেনি, আমাকে বলেছে কমপ্লিট কম্বাশন। যে কোনো অর্গ্যানিক কম্পাউন্ডে যেখানে কার্বন আর হাইড্রোজেন আছে, সেখানে যদি কমপ্লিট কম্বাশন হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার দেবে, এটা তো আমাদের কাছে কোনো ব্যাপারই না, তাই তো। তাহলে CH4 প্লাস O2, CH4 প্লাস O2 gives CO2 প্লাস H2O, ঠিক আছে। CH4 প্লাস O2 gives CO2 প্লাস H2O, এটা 2 করে দাও আর এটা তাহলে 2 করে দাও, শেষ। সিমিলারলি তোমরা যদি ইথেনের করতে চাও, এই ধরনের রিয়াকশানে কোনো রিকোয়ারমেন্ট নেই তোমার পুরো স্ট্রাকচার আকার, ডাইরেক্ট করে দিতে পারো, মানে রিকোয়ারমেন্ট নেই বলে বলছি কারণ এটা কম্বাশন রিয়াকশান। সো এটাতে কী হবে, হাইড্রোজেন যদি ব্যালেন্স করতে যাই প্রথমত এখানে 2 করতে হবে, আচ্ছা নেক্সট এটা যদি 3 করো তাহলে এখানে অক্সিজেন আসছে 4 আর 3 7টা, 7 2 4 6, ব্যাস হয়ে গেছে। জাস্ট ব্যালেন্সিং করো, আর কিছু নেই এর মধ্যে। নেক্সট আসছে হলো আমাদের ক্লোরিনের সাথে রিয়াকশান মিথেন এবং ইথেনের। চলো প্রথমে মিথেনের সাথে ক্লোরিনের রিয়াকশান, ক্লোরিনেশন, এটাকে কি বলে, ক্লোরিনেশন। চলো মিথেন আগে আমরা আঁকি। এই রিয়াকশান কিন্তু সানলাইট থাকতে হয়, ডিফিউজড সানলাইট লাগবে ক্লোরিনের জন্য। তুমি শুধু ইউভি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, মানে ইউভি লাইটের প্রেজেন্সটা দরকার, ঠিক আছে। কি হয় এটা, মিথেন এবং ইথেন দুজনেই হলো অ্যালকেন্স, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। মিথেন এবং ইথেন দুজনেই কি অ্যালকেন্স, অ্যালকেন্স আর স্যাচুরেটেড হাইড্রোকার্বনস। তো আমরা এটা ছোট করে এখানে লিখে রাখি, এখানে alkenes are saturated hydrocarbons,
আর স্যাচুরেটেড হাইড্রোকার্বনরা সাবস্টিটিউশন রিয়াকশন দেয়। সো মিথেন যখন ক্লোরিনের সাথে রিয়াকশন করবে, এটা একটা ক্লাসিক এক্সাম্পল অফ সাবস্টিটিউশন রিয়াকশন। সো কী রিয়াকশন হবে? একটা ক্লোরিন হাইড্রোজেনকে নিয়ে HCl তৈরি করবে, আর একটা ক্লোরিন এই জায়গায় লেগে যাবে আর তৈরি করবে CH3Cl। বাট আমার ওসব মনে রাখার দরকার নেই, আমি এরকমভাবে স্ট্রাকচার করে করে করব। তারপরে আমার যে CH3Cl এসছে, এটা একটা চেন রিয়াকশান। এটা কী ধরনের রিয়াকশান? চেন রিয়াকশান, মানে যতক্ষণ না মিথেন শেষ হয় অথবা যতক্ষণ না ক্লোরিন শেষ হবে ততক্ষণ এই রিয়াকশানটা হতেই থাকে। ইট ইজ এ চেন রিয়াকশান। ঠিক, আবার একটা Cl2, ইউভি তো ছিলই, ইউভি তো ফ্রি, তাই তো, HCl বেরিয়ে যাবে, একটা Cl ছিল আর একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেল, CH2Cl2 তৈরি হলো। আবার একটা কার্বন, দুটো হাইড্রোজেন আছে, দুটো Cl আছে, প্লাস Cl2, ইউভি তো ছিলই, ইউভি তো ফ্রি, HCl বেরিয়ে গেল, আর একটা কার্বনের ক্লোরিন চলে এলো, মানে আর একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেল এবার CHCl3। এটার নাম হচ্ছে হলো, আলাদা করে লিখবে, এটার নাম ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম দিয়ে মানুষকে অজ্ঞান করা হয়, ঠিক আছে। CHCl3 হলো ক্লোরোফর্ম দিয়ে মানুষকে অজ্ঞান করানো হয়। অনেক সিনেমা টিনেমাতে দেখেছো, ক্লোরোফর্ম মুখে দিয়ে দিল, ব্যাস অজ্ঞান হয়ে গেল, ঠিক আছে। বাট ইটস পয়জনাস, ঠিক আছে। এখানে কিন্তু শেষ হচ্ছে না, কারণ কি এখনও একটা হাইড্রোজেন বাকি। সো ক্লোরোফর্ম কি করবে? সে আর একটা ক্লোরিনের সাথে রিয়াকশান করবে, ইউভি তো ছিলই, ইউভি তো ফ্রি, HCl বেরিয়ে যাবে, আর কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হবে, হুইচ ইজ এ ভেরি গুড সলভেন্ট। কার্বন টেট্রাক্লোরাইড ইজ এ ভেরি গুড সলভেন্ট। এটা কী ধরনের সলভেন্ট? এটা নন পোলার সলভেন্ট, ঠিক আছে, কারণ এর কোনো পোলারিটি হয় না, ডাইপোল মোমেন্ট 0। সো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কম্পাউন্ড। ইভেন এটা ফায়ার এক্সটিংগুইশের জন্য ইউজ করা হয়, ফায়ারকে এক্সটিংগুইশ করার জন্য এটা ইউজ করা হয় আন্ডার অ্যানাদার ট্রেড নেম কল পাইরিন। পরে পড়বে তোমরা এগুলো। বাট এই রিয়াকশানটা কি কঠিন? এটা জাস্ট মেকানিক্যাল, একটার পর একটা করে যাও। এই সেম জিনিস তোমরা ইথেনের জন্য করবে। চল, এইটুকু তো হোমওয়ার্ক করতেই পারো, আদারওয়াইজ একটুখানি ভিডিওটা পজ করে দাও, পজ করে নাও, তারপরে করো, অসুবিধা কী আছে, ঠিক আছে। নেক্সট, অ্যালকিনস। প্রথমেই লেখা আছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন উইথ এ ডাবল বন্ড। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন উইথ এ ডাবল বন্ড, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। অ্যালকিনস আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, অ্যালকিনসদের ডাবল বন্ড আছে। ইথিন ইজ অ্যাজ অ্যান এক্সাম্পল। তাহলে ইথিন বলতে এখানে কি বোঝাচ্ছে? দুটো কার্বন, ডাবল বন্ড আছে, এই হলো আমার ইথিনের স্ট্রাকচার। দেখি কি বলেছে এরপরে। বলেছে মেথডস অফ প্রিপারেশন অফ ইথিন বাই ডিহাইড্রোহ্যালোজেনেশন অ্যান্ড ডিহাইড্রেশন রিয়াকশন। সো এই দুটো রিয়াকশান আমাকে জানতে হবে, একটা হলো ডিহাইড্রেশন আর একটা ডিহাইড্রোহ্যালোজেনেশন। চলো আমরা ইথিন প্রিপারেশন শুরু করে দিই। প্রথমে আমরা আসবো ডিহাইড্রেশন রিয়াকশান, ঠিক আছে। চলো, সো ফার্স্ট রিয়াকশান আমরা এটা করবো, দেখি। চলো, ডিহাইড্রেশন রিয়াকশান। RXN আমি একটু শর্ট ফর্মে লিখি মাঝে মাঝে, মাফ করে দিও সেটার জন্য। আচ্ছা, ডিহাইড্রেশন রিয়াকশান কার ক্ষেত্রে হয়? ইথিন, ভাবো ইথিনের ডিহাইড্রেশন কথাটার মানে কি? জল বার করে নেওয়া, ঠিক আছে। সো এটা অ্যালকোহল যদি কোনো থাকে, ধরো আমি দুটো কার্বনের একটা অ্যালকোহল নিলাম। অ্যালকোহল মানে এক কার্বনের সাথে একটা OH লাগিয়ে দাও, বাকি হাইড্রোজেন দিয়ে ভরে দেবে, ঠিক আছে।
ডিহাইড্রেশন করতে তোমার লাগবে কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা লাগবে ডিহাইড্রেশন করতে গেলে। কনসেন্ট্রেটেড H2SO4 কী করে? জলকে টেনে বার করে দেয়। তো এখান থেকে জল কী করে বার করব? তোমরা তো পারবে জল কী করে বার করতে হবে, তাই না? এখান থেকে এইচ, এখান থেকে ওইচ, এইভাবে আমাকে অর্গানিকের রিয়াকশান করতে হয়। অনেক সময়তেই বাচ্চারা কী করো তোমরা, আমি দেখেছি C2H5OH লিখে দিলে, তাইভাবে রিয়াকশান করে দিলে। এইভাবেই আমাকে করানো হয়েছে, এভাবে মুখস্থ করেছে, এভাবে করলে হবে না, এভাবেই করতে হবে, ঠিক আছে? চলো, তাহলে এখানে থাকছে শুধু হাইড্রোজেনগুলো লেগে থাকবে, ঠিক আছে? আর দেখো এখান থেকে এটা সরে গেছে, তার মানে এখানে যদি দেখো এক একটা কার্বনের 3টে করে হাত বেরিয়ে আছে, তার মানে একটা করে হাত বাকি। সো দুজন দুজনকে পুষিয়ে দেবে ডবল বন্ড করে। সো আমি ইথিন পেয়ে গেলাম, ঠিক আছে? অ্যান্ড প্লাস ওয়াটার, ওয়াটার তো বেরিয়ে যাবে, ঠিক আছে? এই রিয়াকশানটার নাম ডিহাইড্রেশন রিয়াকশান, কারণ এখানে জল বেরিয়ে যায়, তাই জন্য এটার নাম ডিহাইড্রেশন। এর পরের রিয়াকশানটার নাম কি? ডিহাইড্রোহ্যালোজেনেশন, ঠিক আছে? আমরা করব। এটা হয়ে গেছে সবার। ডিহাইড্রোহ্যালোজেনেশন করবো এবার আমরা। চলো, এই নামগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, নামগুলো থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এই নামগুলো থেকে কী আসে? প্রশ্ন আসবে, ঠিক আছে? তো এই নামগুলো কিন্তু খুব মন দিয়ে করতে হবে তোমাদের। সো এই ডিহাইড্রোহ্যালোজেনেশন মানে কি? আগেরবার ডিহাইড্রেশন ছিল, জল বেরিয়ে গেছিলো। সো এবার ডিহাইড্রো মানে হাইড্রোজেন বেরোবে, হ্যালোজেনেশন মানে হ্যালোজেনও বেরোবে। সো এখানের জন্য আমাদের ইউজ করতে হয় একটা কোনো ব্রোমিন দিতে পারো, ক্লোরিন দিতে পারো, বাকি সব হাইড্রোজেন দিয়ে দাও, কারণ কি ইথিন তৈরি করবে তো দুটো কার্বনই হবে, ঠিক আছে? এটা কিছুই না, এটা হলো ব্রোমো ইথেন। ডিহাইড্রোহ্যালোজেনেশনের জন্য আমরা দিই যেটা, সেটা হলো KOH অ্যালকোহলিক। অ্যালকোহলিক KOH যখন দেবে তখনই কিন্তু ডিহাইড্রোহ্যালোজেনেশন হবে। অ্যালকোহলিক KOH দিলেই ডিহাইড্রোহ্যালোজেনেশন হবে। অ্যাকুয়াস KOH দিলে কী হবে আমি করে দেখিয়ে দেবো। আগে অ্যালকোহলিক দেবো, মানে KOHটাকে অ্যালকোহলের মধ্যে যদি মিশিয়ে দাও তাহলে ডিহাইড্রোহ্যালোজেনেশন হয়। কীরকমভাবে হয়? এই যে ব্রোমিনটা দেখছো, এই ব্রোমিনটা পটাশিয়ামের সঙ্গে নিয়ে নাও। এই হাইড্রোজেনটা যেটা দেখছো, হাইড্রোজেনটা OH-এর সাথে নিয়ে নাও। তোমরা তো জানো হাইড্রোজেন OH কী দেয়? ওয়াটার দেয়, তাই তো? সো এখানে তৈরি হবে আমাদের ওয়াটার HOH। আর KBr বের করে দাও, KBr বের করে দিলাম। বাদ বাকি কী পড়ে থাকে দেখো তো একটুখানি, সেই আগের বারের মতো দেখো, কার্বন কার্বন, দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন, তাহলে ওটা বসিয়ে দিই। তিনটে করে হাত আছে, একটা করে হাত তাহলে কম আছে, মিটিয়ে দাও ঝামেলা। হয়ে গেল আমার ইথিন। ডিহাইড্রোহ্যালোজেনেশন রিয়াকশান মাথায় রাখবে। ডিহাইড্রোহ্যালোজেনেশন কখন হবে? যখন অ্যালকোহলিক KOH হবে। আর যদি এখানেই আমি অ্যাকুয়াস KOH দিয়ে দিই তাহলে কি হবে? তাহলে এই ব্রোমিনটার জায়গায় সিম্পল OH লেগে যাবে। মানে এটা কি ধরনের রিয়াকশান হলো? প্লাস কের সাথে বিয়ারটা চলে গেল, এটা হলো তুমি বলতে পারো দিস ইজ এ সাবস্টিটিউশন রিয়াকশান। ওইচটা বিয়ারকে সাবস্টিটিউট করে দিয়েছে, তুমি অ্যালকোহল পেয়ে গেছো। এরপরেও যদি তুমি চাও ইথিন তৈরি করতে, দেয়ার ইজ নো প্রবলেম, জাস্ট গিভ কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেলসিয়াস, এই দুটো নিয়ে নেবে, ইথিন দিয়ে দেবে, গুড ওয়ান। হ্যাঁ, সো অর্গ্যানিক কেমিস্ট্রি কিন্তু খুব একটা গোলের মতো, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। যখন যেটা খুশি আমি করতে পারি, আমার হাতের মুঠোয় পুরো জিনিসটা আছে, পুরো অর্গ্যানিক কেমিস্ট্রি আমার হাতের মুঠোয় আছে, তাহলে আমি কেন
ভয় পাবো? পুরো জিনিস তো আমার হাতের মুঠোয়। আমাকে ধরো ইথিন তৈরি করতে দিয়েছে, আমি ভুল করে অ্যালকোহলিক কেওইজ না দিয়ে অ্যাকুয়াস কেওইজ দিয়ে দিয়েছি, পেয়ে গেছি অ্যালকোহল। বাবা রে, আমার কি হবে এবার? আমি ইথিন কোথা থেকে পাবো? কোনো টেনশন নেই, 1 ড্রপ কনসেন্ট্রেটেড H2SO হিট আপ টু 170 ডিগ্রি সেলসিয়াস, তুমি তোমার ইথিন তো পেয়ে যাবে। সো পুরো জিনিসটা হাতের মুঠো, ঠিক আছে? অ্যালকিনসের আমার প্রিপারেশন শেষ, ঠিক? নেক্সট যাই। এবার হচ্ছে হলো অ্যালকাইন্সের আমার এখানে প্রিপারেশানগুলো করতে হবে। অ্যালকাইন্সের প্রিপারেশান আমরা একসাথে করছি, তার কারণ হচ্ছে হলো অ্যালকিনস এবং অ্যালকাইন্স দুটোই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, উপরে লেখা আছে এখানে দেখতে পাচ্ছ, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন উইথ ট্রিপল বন্ড, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন উইথ ট্রিপল বন্ড। ইথাইন অ্যাজ অ্যান এক্সাম্পল। ইথাইনটা কি জিনিস? কতবার অলরেডি করা হয়ে গেছে, তাই না? ইথাইন হলো এইটা। এবার এটা আমাদের প্রিপেয়ার করতে হবে। ইথাইন অ্যাজ অ্যান এক্সাম্পল, ইথাইন, এটা আমাদের প্রিপেয়ার করতে হবে। প্রিপারেশন কার থেকে করতে হবে? প্রিপারেশন করতে হবে ক্যালসিয়াম কার্বাইড অ্যান্ড 1,2-ডাইব্রোমো ইথেন বাই ইথেন, অথবা এটা ইথিলিন ডাইব্রোমাইড, ঠিক আছে? সো প্রথমে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে করি। ক্যালসিয়াম কার্বাইড কিরকম দেখতে হয় দেখো, এটা হলো ক্যালসিয়াম কার্বাইড। প্লাস কি করতে হবে? ওয়াটার, 2 মলিকিউল অফ ওয়াটার দেবে। ওয়াটারকে HOH লিখবে। ওয়াটারকে বেসিক্যালি তোমরা যদি প্রথম থেকে HOH লেখো, এই ঝামেলাটাই মিটে যাবে, ঠিক আছে? তো সো আমরা যখন পড়াই ওয়াটারকে HOH করেই পড়াই একদম প্রথম থেকেই। তাতে কি হয়, H2ওর যে কনসেপ্ট এটা থাকে না। বেশিরভাগ রিয়াকশান আমার HOH-ই লাগে, আর HOH-ই অ্যাকচুয়াল তো ওয়াটারের স্ট্রাকচার। আমি যদি এটা লিখি প্রবলেম কি আছে? আমি কেন H2O লিখবো? লেটস ডাইভ ইনসাইড দ্য সাবজেক্ট, সাবজেক্টের ভেতরেই ঢুকে যাব। স্ট্রাকচার সব জায়গায় স্ট্রাকচার, তাহলে কোনো ঝামেলা নেই। H2O, ওহ সো পুয়ার। ক্যালসিয়াম কার্বাইড CaC2 আমাদের লেখা অভ্যেস না, দিস ইজ ক্যালসিয়াম কার্বাইড, ঠিক আছে? এনিওয়েজ, বাজারে পাওয়া যায় ক্যালসিয়াম কার্বাইড, আম পাকানোর জন্য ব্যবহার করা হয়। তো আমের সিজনে খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমার জন্য, আমি কিনি প্রতি বছর। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস দেখো ট্রিপল বন্ড C, তৈরি হয়ে গেল এটা ইথাইন। একটু হিট করতে হয় এটা, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বাইড প্লাস ওয়াটার, হালকা হিট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ইথাইন, পুরো ভেতর থেকে করা হয়ে গেছে আমাদের। নেক্সট হচ্ছে হলো 1,2-ডাইব্রোমো ইথেন। 1,2-ডাইব্রোমো ইথেন কী হবে? 1,2-ডাইব্রোমো ইথেন ইথেন মানে C, সিঙ্গেল বন্ড C। 1,2-ডাইব্রোমো, তাহলে ব্রোমিন লাগিয়ে দিই দুটো কার্বনে, বাকি হাইড্রোজেন দিয়ে দাও। কি দিতে হবে? সেম অ্যালকোহলিক কেওইচ। এই রিয়াকশানটাও কিছুই না, এই রিয়াকশানটাও কিন্তু আমার লিখে রাখো, ডিহাইড্রো হ্যালোজেনেশন, সেম রিয়াকশান, আলাদা কিচ্ছু না, ঠিক আছে? চলো, সো অ্যালকোহলিক কেওইচ কী করবে? সবার প্রথমে এই যে কেটা দেখতে পাচ্ছ, এই কেটা, এ একটা বিয়ারকে তুলবে। OH কী করবে? এখানকার একটা হাইড্রোজেনকে তুলবে। তাহলে কি পড়ে থাকবে দেখো, CH, এখানকার বিয়ারটা থাকবে, সো বিয়ার, C উপরের H হয়ে গেল, ঠিক আছে? 3টে করে হাত আছে, তাহলে কি করি আমরা? এখানে ডাবল বন্ড করে দিচ্ছি। অ্যালকোহলিক কেওইচ তো এখনও মার্কেটে আছে, কারণ আমি তো দিয়ে দিয়েছিলাম। আবার একই, এবার এখান থেকে একটা H আর এখান থেকে একটা বিয়ার, তাহলে এখানে কী হবে দেখো, এটা পড়ে থাকছে, ট্রিপল বন্ড করে দাও, মিটে গেল। তাহলে এখানেও কিন্তু বেসিক্যালি সাথে সাথে KBr প্লাস
ওয়াটার বেরোচ্ছে, এখানেও কিন্তু সাথে সাথে KBr প্লাস ওয়াটার বেরোচ্ছে। তাহলে রিয়াকশানটা কি আলাদা? যখন আমি ইথিনের প্রিপারেশন করলাম, এবার যদি ইথাইনের প্রিপারেশন করলাম, তাহলে কি রিয়াকশানটা আলাদা? স্যার এরকম তো করা হয়নি। ইথিন প্রথমে আমরা প্রিপেয়ার করেছি, তারপরে ইথিনের রিয়াকশান করেছি, তারপরে ইথাইন প্রিপেয়ার করেছি, ইথাইনের রিয়াকশান করেছি। আই নো দ্য প্রবলেম অ্যান্ড দিস ইজ দ্য সলিউশন। সেম টাইপের রিয়াকশান একটা জায়গায় করো, সেটা যে কম্পাউন্ডেরই হোক না কেন, তাহলে তোমরা ইজিলি করতে পারবে, জিনিসটাকে ইজিলি বুঝতে পারবে। আদারওয়াইজ তুমি সব যদি জাম্বেলডভাবে পড়ো, তাহলে তোমার ডেফিনেটলি কঠিন লাগবে, ঠিক আছে? বাট এটা তোমাদের কাজ না, এটা আমাদের টিচারদের কাজ, ঠিক আছে? হয়ে গেল আমার তাহলে অ্যালকাইন্স শেষ। এবার দেখি নেক্সট টপিক কী আছে আমার। অ্যালকিনস এবং অ্যালকাইন্সের কিছু মেন প্রপার্টি পড়তে বলা হয়েছে। যা যা পড়তে বলা হয়েছে আমি একবারে করতে চলেছি, আবার আমরা একই কাজ করছি। অ্যালকিনস এবং অ্যালকাইন্স দুটোই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। রিয়াকশান কেন আলাদা করে করব? সেম রিয়াকশান একই জায়গায় করব, একইভাবে করছি, ঠিক আছে? প্রথমে বলেছে অ্যাডিশন প্রোডাক্টস উইথ হাইড্রোজেন। শোনো, অ্যালকিনস এবং অ্যালকাইন্স এরা দুজন কি? অ্যালকিনস এবং অ্যালকাইন্স এরা দুজন হলো আমার আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। লেখো। এবং আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস অ্যাডিশন রিয়াকশনস করে, ঠিক আছে? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস অ্যাডিশন রিয়াকশন করে। সো এখানে আমাদের অ্যালকিনসের অ্যাডিশন রিয়াকশন হবে। অ্যাডিশন রিয়াকশন বলতে চলো আমরা অ্যালকাইন থেকে শুরু করি, অ্যালকিন তো এমনি হয়ে যাবে, ঠিক? সো অ্যালকাইন বলতে আমরা জানি ইথাইন, তাই তো? আমরা প্রথম যে রিয়াকশানটা করব সেটা করব হাইড্রোজেনের সাথে। সো এটার জন্য আমাদের নিকেল ক্যাটালিস্ট ব্যবহার করতে হয় এবং অ্যাপ্রক্সিমেটলি 300 ডিগ্রি সেলসিয়াস দিতে হয়, 250ও দিলেও হয়, ঠিক আছে? 300 লিখলাম। এবার কি হবে দেখো, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট। এখানে একটা বন্ড ভেঙে যাবে, একটা বন্ড। তাহলে কটা বন্ড পড়ে থাকছে? দেখো এবার কিন্তু কার্বনগুলোর একটা একটা করে হাত খুলে গেছে, মানে এমটি আছে। তাহলে সেই হাতে একটা একটা করে হাইড্রোজেন ঢুকে যাবে। তাহলে এখানে আমরা কি পেলাম? এটা ছিল আমার ইথাইন, যার কমন নেম হলো অ্যাসিটিলিন। এটা হলো আমার ইথিন, যার কমন নেম হলো ইথিলিন, ঠিক আছে? নেক্সট, এবার এই ইথিনের সাথে যদি আমি আবার হাইড্রোজেন দিই ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট 300 ডিগ্রি সেলসিয়াস, তখন কি হবে? আর একটা বন্ড এখান থেকে ভেঙে যাবে। এটা ছিল আর একটা বন্ড যদি ভেঙে যায়, তাহলে আবার দেখো তিনটে করে হাত আছে। সো একটা একটা করে হাত বাড়িয়ে দাও এখানে, আর একটা হাইড্রোজেন ঢুকিয়ে দাও। তাহলে এটা কি তৈরি হচ্ছে? এটা তৈরি হচ্ছে, দেখো ঠিক করে, এটা হলো ইথেন, ঠিক আছে? এই টোটাল রিয়াকশনটাকে বলা হয় হাইড্রোজেনেশন। অনেক সময় এটাকে ক্যাটালিটিক হাইড্রোজেনেশনও বলা হয়, কারণ ক্যাটালিস্টের প্রেজেন্সে এই রিয়াকশানটা হয়, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? অথবা ক্যাটালিটিক, ক্যাটালিস্ট না থাকলে হবে না, ক্যাটালিটিক লিখে রাখো, ক্যাটালিটিক হাইড্রোজেনেশন, ঠিক আছে? এটা হলো।
তাহলে আমরা হাইড্রোজেনের সাথে হয়ে গেল আমাদের রিয়াকশান পুরো শেষ, তাই তো? এবার আমরা নেক্সট করব হ্যালোজেনেশন, মানে বিভিন্ন দেখো হ্যালোজেনদের সাথে রিয়াকশান আমাকে করতে বলেছে, সেটা আমরা করব। সো নাও উইল গো ফর হ্যালোজেনেশন। পরের পাতায় জায়গা ছাড়া আছে, পরেরটাতেই করি। সো হ্যালোজেনেশন আমরা করতে চলেছি। দেখো প্রথমে আমরা চলো ইথিনের করি, না ইথাইনেরই করে নিই একবারে, অসুবিধা নেই। ইথাইনের রিয়াকশান উইথ ক্লোরিন। তো নর্মালি এটা CCl4 এর প্রেজেন্সে হয়। সো কি হয়, একটা করে বন্ড ভেঙে দাও। অ্যাডিশন রিয়াকশান মানে একটা করে বন্ড ভাঙবে আর সেখানে এগুলো ঢুকিয়ে দেবে, হয়ে গেল। ঠিক, আর একবার ভাঙো, কারণ এখানে তো রিয়াকশান থেমে থাকবে না, রিয়াকশান তো চলতেই থাকবে, কারণ কি এখনও আর একটা এক্সট্রা বন্ড আছে, ওটাও ভেঙে দাও। একটা সময় তোমরা এটাও শিখবে যে লাস্ট বন্ডটা কেন ভাঙছে না, ঠিক আছে? আপাতত এখন আমাদের এইটুকুই জানা থাকবে যে তিনটে যখন বন্ড থাকবে তার মধ্যে একটা বন্ড বেঁচে থাকে, বাকি দুটো মরে যায়, মানে বাকি দুটো ভাঙা ইজি, ঠিক আছে? আর দুটো যখন বন্ড থাকবে তখন একটা বন্ড বেঁচে থাকবে, মানে ভাঙাটা কঠিন, আর একটা বন্ড কিন্তু ভাঙা ইজি, ঠিক আছে? হলো? আচ্ছা, এটা হলো ক্লোরিনেশন রিয়াকশান। এটা কি রিয়াকশান? ক্লোরিনেশন রিয়াকশান। তোমরা সবাই ব্রোমিনেশন নিজেরা করতে পারবে, তাই না? আচ্ছা, যদি আমি বলি, এবার যদি বলি ইথিনের করো তো দেখি, বললাম ইথিন দিয়ে দিলাম, আর বললাম ইথিনের ক্লোরিনেশন করো, তুই তো আরামসে করে দেবে, বলবে স্যার ইথিন তো আমরা পারবো, নিয়ম হচ্ছে একটা বন্ড ভাঙা কঠিন, আর একটা বন্ড ভাঙা সোজা, সো আর একটা বন্ড ভেঙে দাও। আচ্ছা, ভেঙে দিলাম, ভেঙে দিয়ে দুটো বন্ড রাখলাম, Cl Cl, ঠিক হয়ে গেল। আর একটা বন্ড তো ভাঙতে পারবো না, তাই না? বোঝা গেল? এবার যদি বলি তোমাকে এটার থেকে কি তুমি, আচ্ছা দাঁড়াও তোমাদের জন্য আরেকটু সোজা করি। যদি ব্রোমিন দাও, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান ব্রোমিনেরটা। এবার ব্রোমিনের কালার রেডিশ ব্রাউন টাইপের হয়, ঠিক আছে, ব্রাউন কালার হয়। তো ব্রোমিন CCl4 এর মধ্যে দিলে একটা ব্রাউন লেয়ার তৈরি হবে। এটার মধ্যে যখন তুমি ইথিন দিয়ে দেবে, তখন ইথিন এই ব্রোমিনের সাথে রিয়াকশান করবে, ইথিন এই ব্রোমিনের সাথে রিয়াকশান করবে, করে ডাইব্রোমাইড তৈরি করবে, ইথিলিন ডাইব্রোমাইড অথবা 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি করে দেবে। এই যে 1,2 ডাইব্রোমো ইথেন তৈরি করলো, তার মানে ইথিন কন্টিনিউয়াসলি ব্রোমিনের সাথে রিয়াকশন করছে। CCl4 এর কালারটা ব্রাউন কেন ছিল? কারণ ব্রোমিন দিয়েছিল বলে। ব্রোমিন যদি চলে যায় তাহলে কালারটা কি হবে? কালারলেস। তাহলে এটা কিন্তু একটা টেস্ট। এটা কি? এটা একটা টেস্ট। টেস্ট ফর আনস্যাচুরেশন। ডবল বন্ড ট্রিপল বন্ড থাকলেই এটা হবে, সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। কেন হবে না? তার কারণ হলো সিঙ্গেল বন্ডে যদি ব্রোমিনের সাথে রিয়াকশন করতে হয় তোমাকে স্ট্রং সানলাইট এবং হিট দিতে হবে। তো সেসব তো কিছু এখানে লাগছে না, শুধু CCl4 এর মধ্যে দিলেই হয়ে যাচ্ছে। এটা কি হয় টেস্ট ফর আনস্যাচুরেশনে? ব্রাউন কালার of bromine gets discharged. ক্লিয়ার? টেস্ট ফর আনস্যাচুরেটেড লিখেছি, আনস্যাচুরেশন বেসিক্যালি। এই সেম রিয়াকশান কিন্তু আমার অ্যালকাইনদের ক্ষেত্রেও হবে। যেই ব্রোমিন দেবে CCl4, কি রিয়াকশান হবে? অ্যাডিশন। অ্যাডিশন রিয়াকশান মানে প্রথমে একটা বন্ড ভাঙবে, যদি এটা হয় না একসাথেই হয়ে যায়, যা হয় একটা বন্ড ভাঙলেই এখানে হাত খালি হয়ে গেল, ব্রোমিন ঢুকে গেল, আবার ব্রোমিন CCl4,
ক্লিয়ার? অ্যালকিন অ্যালকাইন দুটোরই ব্রোমিনেশন, দুটোরই ক্লোরিনেশন কিন্তু করানো হয়ে গেল। এবার আসছে আয়োডিনেশন, ওটা আমি করিয়ে দিচ্ছি তোমাদের। সো আগেটা ক্লিন করে দিলাম। হ্যাঁ, আয়োডিনেশনটা খুব স্লো রিয়াকশান। আয়োডিন মলিকিউলগুলো অনেকটা বড় এবং আয়োডিন অ্যাটমটাও প্রচণ্ড বড়, তো তো রিয়াকশানটা প্রচণ্ড স্লো হবে। ঠিক আছে, ছোটো অ্যাটম খুব তাড়াতাড়ি রিয়াকশান করে, বড় অ্যাটম স্লোলি রিয়াকশান করে। সো আয়োডিনেশন প্রথমে তো লেখো এটা স্লো। সো যদি তুমি ইথিনের সঙ্গে করো হবে, বাট স্লোলি হবে। ঠিক আছে, তো ইট উইল বি আ স্লো রিয়াকশান। I2 একই রিয়াকশান, তো এখানে কোনো আলাদা কিছু নেই, সেম টাইপের রিয়াকশান। ঠিক আছে, ঠিক আছে, এই হলো রিয়াকশান, বাট ইটস এ স্লো রিয়াকশান, মাথায় রাখবে। ইটস এ রিভার্সেবল কাইন্ড অফ এ রিয়াকশান, স্লো রিয়াকশানস আর রিভার্সেবল। আচ্ছা, এটা যদি অ্যালকাইন হয়, অ্যালকাইনে কিন্তু এটা একটা স্টেপই হবে, তারপরে আর রিয়াকশান হতেই চায় না। এটা ডাবল বন্ড হয়ে গেল, CH, এই একবার আয়োডিন ঢুকলো ব্যাস, আর রিয়াকশান কিন্তু হবে না, এখানে গিয়ে রিয়াকশান মোটামুটি স্টপ হয়ে যাবে। ঠিক আছে, সো এই গেল তোমার আয়োডিনেশন। সো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন আমরা যদি দেখি হিসেব করে বেসিক্যালি 3টে কি 4টে টাইপের রিয়াকশান আছে। অ্যাডিশন রিয়াকশান, সাবস্টিটিউশন রিয়াকশান, ডিহাইড্রেশন, ডিহাইড্রোহ্যালোজেনেশন। দেখে নাও তুমি। আর বেসিক্যালি ডিকার্বক্সিলেশন তোমরা প্রথমেই পড়বে, এমনি মনে থাকবে। আর একটা রিডাকশান রিয়াকশান আছে ন্যাসেন্ট হাইড্রোজেন দিয়ে। এই কটা রিয়াকশান তোমরা করেছো আজকে। এরপরে আছে আমাদের অ্যালকোহল এবং এস্টার, এবং এটাও আমরা কমপ্লিট করে দেবো। তোমাদের কোনো চিন্তা নেই, পুরোটাই আমি করিয়ে দিচ্ছি, তোমাদের এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আইসিসিতে। ঠিক আছে, অ্যালকোহলস। চলো, প্রিপারেশন অফ ইথানল বাই হাইড্রোলিসিস অফ অ্যালকাইল হ্যালাইড, এই কথাটার মানে কি? অ্যালকাইল হ্যালাইড মানে ইথানল প্রিপেয়ার করবে, তো সো অ্যালকাইল হ্যালাইড, দেখো ব্রোমিন নিয়ে নাও এখানে, আর বাকি হাইড্রোজেন দিয়ে দাও। আমি এই রিয়াকশানটা অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি, নতুন কিছু না, দেখো ইজি লাগবে। KOH দাও, অ্যাকুয়াস KOH দাও। অ্যাকুয়াস KOH দিলে কি হবে আমরা জানি, অ্যাকুয়াস KOH-এ কী রিয়াকশান হয়? সাবস্টিটিউশন রিয়াকশান হয়। OH এখানে বিয়ারের জায়গা নিয়ে নেবে। শেষ। এই OH হবে না বিয়ারের জায়গা। তোমরা আমার মতো এরকম কেটে করবে না, তোমরা পুরোটা কেটে দিয়ে করবে। ঠিক আছে, সাবস্টিটিউশন রিয়াকশান, অ্যালকোহল তৈরি হয়ে গেল, এটাই আমার ইথানল। ইকোনমিক্যালি ভেরি ইউজফুল কম্পাউন্ড ইথানল, আমরা পড়বো ইউজেসের আন্ডারে, আমরা পুরোটাই পড়বো এটা। আচ্ছা, প্রপার্টিজ, নেচার, সলিউবিলিটি, ইট ইজ সলিউবল ইন ওয়াটার, ডেন্সিটি, ডেন্সিটি যত তুমি তোমার ইয়ে বাড়বে, কী বলে ওটাকে, যত তুমি ইথানল প্রোপানল এভাবে বাড়াতে থাকবে তত ডেন্সিটি বাড়বে মাস বাড়ার জন্য। নেক্সট, বয়েলিং পয়েন্ট যত এরকম বাড়বে তোমার ইয়েগুলো, অ্যালকোহলের যত কার্বন অ্যাটমস বাড়বে বয়েলিং পয়েন্ট বাড়বে। ঠিক আছে, বড় হয়ে গেলে বয়েলিং পয়েন্ট বেড়ে যায়। আচ্ছা, কেমিক্যালে কী করতে হবে? কম্বাশন তোমরা অলরেডি পড়েছো, যে এই আমি ছোটো করে নিলাম। কম্বাশন রিয়াকশানে আমাকে বড় করে লেখার কোনো দরকার নেই। অর্গ্যানিক কেমিস্ট্রিতে কার্বন হাইড্রোজেন যদি থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইডের ওয়াটার হবে, তার সাথে অক্সিজেন থাকলেও কার্বন ডাইঅক্সাইডের ওয়াটার হবে। সো এটার সঙ্গে যদি আমি কম্বাশন করি অক্সিজেন দিয়ে, কী হবে আমার অ্যান্সারটাকে লিখে নেবো CO2 প্লাস ওয়াটার। ঠিক আছে, এবার তারপরে জাস্ট আমার ব্যালেন্স করা, তাহলে এখানে 4টে কার্বন 5 আর 6, 6 দুগুণি 12টা হাইড্রোজেন, 6টা, তাহলে 6টা অক্সিজেন, আর এখানে 8টা অক্সিজেন, মানে 14টা অক্সিজেন, তার মানে 2টো হয়ে গেল, তাহলে হলো 12টা, তারপরে 6 হয়ে গেছে। একটু বেশি হয়ে গেল নাকি? ওভার ব্যালেন্স হয়ে গেছে বোধহয়, না? ওভার ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, তোমরা এটাকে 2টা কেটে দাও, এটাকে 3 করে দাও, এটাকে 2 করে দাও, এটাকে 3 করে দাও, হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, রিয়াকশান উইথ সোডিয়াম। সোডিয়ামের সাথে কী রিয়াকশান হয় অ্যালকোহলের? চলো দেখো, আমি দুটো রিয়াকশান দেখাচ্ছি এখানে। ধরো CH3OH, এইটা তো একটা অ্যালকোহলের বেসিক স্ট্রাকচার। এটার সঙ্গে যখন সোডিয়াম আসবে তখন সোডিয়াম তোমরা জানো মেটাল অ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের থেকে উপরে আছে,
তাহলে সোডিয়াম কি করবে, এই হাইড্রোজেনের জায়গাটা নিয়ে নেবে, আর এখানে হাইড্রোজেন তো একা থাকে না, হাইড্রোজেন হয়ে বেরোবে, সেটা একটু ব্যালেন্স করতে হবে। হয়ে গেছে। সেম রিয়াকশান তুমি ইচ্ছে করলে C2H5OH এর সঙ্গে করতে পারো, একই ব্যালেন্স নাম্বার হবে। সো দেখো কত সিম্পল রিয়াকশান, যেটাকে আমরা অনেক কঠিন ভেবে থাকি, রিয়াকশানগুলো কিন্তু অ্যাকচুয়ালি সোজা। ঠিক আছে, নেক্সট এস্টার ফরমেশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, এটা খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশন। আচ্ছা, ডিহাইড্রেশন উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড টু প্রিপেয়ার ইথিন, অলরেডি করা হয়ে গেছে, তোমাকে দুবার লেখা আছে সিলেবাসে, দুবার করার দরকার নেই, ইথিনের প্রিপারেশনে করেছো, এবার শুধু এখানে আমাকে করতে হবে এস্টার ফরমেশন উইথ অ্যাসিটিক অ্যাসিড, এটা খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশন। সেই রিয়াকশনটার নাম হলো, আমি লিখবো নামটা, খুবই ইম্পর্ট্যান্ট, প্রতি বছর আসে, এস্টারিফিকেশন রিয়াকশন। সো আমি এখানে প্রথমে ধরো তোমার অ্যাসিটিক অ্যাসিড বলে দিয়েছে, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি, অ্যাকচুয়ালি অ্যাসিটিক অ্যাসিড মানে হলো ইথানোইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডটা হলো কমন নেম, ঠিক আছে। সো দিস ইজ তোমার ইথানোইক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড, এটার সাথে আমি অ্যালকোহল নিচ্ছি C2H5OH, কিসের প্রেজেন্স বলেছে দেখো, ও প্রেজেন্স বলেনি, আচ্ছা ঠিক আছে। এনিওয়েজ এখানে লাগবে হলো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কোনো হিট দেওয়ার দরকার নেই এখানে, ইট উইল বি ডিহাইড্রেটিং এজেন্ট। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কি, ডিহাইড্রেটিং এজেন্ট। অ্যাকচুয়ালি এস্টারিফিকেশন রিয়াকশনটা একটা ডিহাইড্রেশন রিয়াকশন, আলাদা কিছু না, এস্টার ফর্ম হয় বলে এটার নাম দিয়ে দিয়েছে এস্টারিফিকেশন। এবার কীরকমভাবে তৈরি হবে, সো এখান থেকে দেখো একটা H নাও, আর এখান থেকে একটা OH নাও, ঠিক আছে। তাহলে কি তৈরি হয় দেখি আমরা, HOH বেরিয়ে গেল। এই HOH এর কনসেপ্টটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর লাগে, তো আমাদের এই H2O থেকে একটু বেরিয়ে HOH লিখতে মানে শুরুটা করতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে। CH3, এখানে দেখো COOটা রয়েছে, তো আমিও লিখে দিলাম, সাথে দেখো C2H5, C2H5কে আমি একটুখানি ভেঙে লিখছি CH2CH3, এরকমই তো হয় অ্যাকচুয়ালি, তাই না। এটা দেখো একটা এস্টার, এবার এটার নেমিং কি হবে, এস্টারের নেমিংয়ের নিয়ম হলো যে দিকটাতে COO থাকে এই দিকটা পুরো আগে আলাদা করে নেবে। তাহলে এখানে কটা কার্বন আছে, 1 2, দেখো এইটাতে তুমি 1 দেবেই, এবার এটাতে 1 দিলে ওদিকে তো যেতে পারছো না, ওদিকে তো অক্সিজেন মাঝখানে আছে, তাই না, তাই তোমাকে বাদিকেই আসতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে ইথ্যান ওয়েট, তার সাথে কি লেখা আছে, ইথাইল গ্রুপ, সো এটা হবে ইথাইল ইথানয়েট, ঠিক আছে। এটা হলো এস্টারিফিকেশন রিয়াকশান। এখানে যে স্মেলটা আসে, এস্টারের যে স্মেলটা আসে, দ্যাট ইজ এ সুইট স্মেলিং কম্পাউন্ড, সেটা লিখতে হবে আমাদের, কি স্মেল, সুইট স্মেল। যে কোনো এস্টারের স্মেল কি, সুইট স্মেল, যে কোনো এস্টারের, ঠিক আছে। তুমি সেম রিয়াকশানটা আমি বলবো CH3OH দিয়েও করবে একইভাবে, ঠিক আছে। তাহলে তোমরা একটা কনফিডেন্স পেয়ে যাবে যে এইভাবে এস্টারিফিকেশন রিয়াকশানটা হয়, এই দুটোর মধ্যেই তোমাদের দেবে, কারণ কি সিলেবাসে লেখা আছে এস্টারিফিকেশন রিয়াকশান উইথ অ্যাসিটিক অ্যাসিড। আর তাছাড়াও যদি অন্য কিছু দেয়, কনসেপ্ট ইজ সেম, এটা থেকে H আর ওটা থেকে OH বার করবে, বার করে যা আছে লাগিয়ে লুকিয়ে দেবে, হয়ে গেল শেষ, শুধু এখান থেকে বের করে লাগিয়ে দেওয়া, আর কিছু না, ভেরি সিম্পল। না হলো, তাহলে আমাদের অ্যালকোহলে আমাদের আর কিছু পড়তে হবে না, এইটুকুই। অ্যাসিডস কি বলেছে, অ্যাসিডসে স্ট্রাকচার অফ অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডে তো অনেকটা জিনিস অলরেডি করা আমাদের, অ্যাসিডে আমাদের অনেকটা জিনিস অলরেডি করা, যেরকম ধরো স্ট্রাকচার অফ অ্যাসিডিক অ্যাসিড বলছে এখানে। সো প্রপার্টিজ অফ অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে স্ট্রাকচার অফ অ্যাসিডিক অ্যাসিড অলরেডি ডান, তাই তো, এটা আমাদের করতে হবে না, তাই তো, করতে হবে আর করতে হবে না। প্রপার্টিজ অফ অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে বলছে ফিজিক্যাল প্রপার্টিজ, এর মধ্যে বলেছে অর্ডার, ঠিক আছে। সো একটা ভিনিগার টাইপের অর্ডার হয়, ভিনিগার তো সবার বাড়িতে আছে, এবার ভিনিগারের যে অর্ডারটা হয়, মানে যে স্মেলটা হয়, ওই স্মেলটাই এখানেও পাবে, ওই গন্ধটাই পাবে, ঠিক আছে তো। সো ভিনিগার
কেন এই গন্ধটা দেয়? কারণ কি অ্যাসিটিক অ্যাসিড ইটসেলফ ইজ ইউজড ইন ভিনিগার, তাই জন্য ওই গন্ধটা পাও তুমি, আলাদা কিছু না। সো অর্ডারটা বোঝার জন্য ভিনিগারের স্মেল, কারণ অ্যাসিটিক অ্যাসিডই ভিনিগারে ইউজ হয়। গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড প্রচুর কোশ্চেন আসে। এফেক্ট অফ সাফিসিয়েন্ট কুলিং টু প্রডিউস আইস লাইক ক্রিস্টাল। এখানে ধরো রয়েছে, তুমি এটাকে প্রচণ্ড কুল করছো, অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, প্রচণ্ড কুল করছো, কুল করে গেলে এবার কী হবে বলো তো? কিছুক্ষণ বাদে এইখানে কিছু পার্ট অফ অ্যাসিটিক অ্যাসিড আইস লাইক হয়ে যাবে, মানে বেসিক্যালি সলিডিফাই হয়ে যাবে। সলিডিফাই হয়ে এখানে ভাসতে থাকবে কিসের উপরে? অ্যাসিটিক অ্যাসিডের যে মেন যে বাল্বটা ছিল ওটার উপরে। আর কেমনভাবে ভাসবে? ইট উইল লুক লাইক গ্লেসিয়ার, ইট উইল লুক লাইক গ্লেসিয়ার্স। আর তাই জন্যই এর নাম কি? গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। তাই জন্যই এর নাম গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, গ্লেসিয়ারের মতো ভাসবে, তাই জন্য এটার নাম গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এসছে এর আগে এবং এবছরও আসতে পারে। কেমিক্যাল প্রপার্টিস অ্যাকশন উইথ লিটমাস। দেখো এটা একটা অ্যাসিড আলটিমেটলি। সো যে কোনো অ্যাসিড যদি আমি নিই, ধরো CH3COOH এটা নিলাম, সো এটার মধ্যে যে এটা যে কোনো সময় বেরিয়ে যাবে, তাই তো? COO মাইনাস প্লাস H প্লাস। আর এই H প্লাস যখনই বেরোবে তখন কী হবে? ময়েস্ট লিটমাসকে ওরা কী করে দেবে? রেড করে দেবে, তাই তো? অ্যাসিড কী করে? ময়েস্ট ব্লু লিটমাসকে রেড করে দেয়। আমরা তো সেটা জানি, এত অজানা কিছু নয়। হলো? আচ্ছা, অ্যালকোহলের সঙ্গে রিয়াকশান, আইডিয়া অফ এস্টারিফিকেশন আমাদের অলরেডি দেখো হয়ে গেছে, করতে হবে না। অ্যালকালিস, শুধু অ্যালকালি, কোনো ব্যাপার নেই। অ্যাসিডের সাথে অ্যালকালির রিয়াকশান তো আমরা সেই ছোটোবেলা থেকে করে আসছি, তাই তো? এটার সাথে ধরো NaOH দিচ্ছ তুমি জানো যে দিস অ্যাসিড প্লাস বেস গিভস সল্ট প্লাস ওয়াটার। এখান থেকে H, এখান থেকে OH নিয়ে নিলে তাহলে এখানে তৈরি হবে H2O প্লাস CH3 Na প্লাস। ঠিক আছে, এটা হলো তোমার সল্ট প্লাস ওয়াটার, আলাদা কিছু না। ঠিক আছে, তো অ্যাসিডের সাথে অ্যালকালি রিয়াকশান তো তুমি এমনিই করে দেবে, আমি জানি। এর জন্য আমাদের কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই, তাই তো? এবার হলো ইউজেস। সিলেবাস এটা খুব মেনশন করা আছে কার কার ইউজ পড়তে হবে, আমি উপরে লিখে রেখেছি। উইল কমপ্লিট ওয়ান বাই ওয়ান, একটা একটা করে কমপ্লিট করে দেবো, লিখে ফেলবে সাথে সাথে। মিথেন, মেজর কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস। দিল্লিতে যে অটোগুলো চলে সেগুলো CNG অটো। CNG মানে কম্প্রেস ন্যাচারাল গ্যাস। সো ন্যাচারাল গ্যাসে 90 to 95% মিথেন থাকে। ঠিক আছে, ইট ইজ জেনারেলি LNG ইজ ইম্পোর্টেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে LNG ইম্পোর্ট করা হয় বাইরে থেকে, এবং সেই LNG কি? লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। সেটাকে আমরা কি করি? সেটাকে আমরা বেসিক্যালি গ্যাসিফাই করি। ঠিক আছে, LNG গ্যাসিফায়ারে গ্যাসিফাই করা হয়, এগুলো বিভিন্ন পোর্টে করে আর কি, মুন্দ্রা ফুন্দ্রা এইসব জায়গায় করা হয়, এবং সেটাকে তারপরে কম্প্রেস করে তোমার এসব অটো এগুলোতে ইউজ করা যেতে পারে। দিস ইজ এ ভেরি গুড ফুয়েল, ইট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি দ্যান আদার ফুয়েলস, সো এটা ইউজ করা হয়। মেজর কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস। ইথেন হলো সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট কম্পোনেন্ট অফ ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো যেখানেই এখানে ন্যাচারাল গ্যাসের গল্প আসছে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট ইথিন বেসিক্যালি আর্টিফিশিয়াল রাইপেনিংয়ে, আজকালকার দিনে ম্যাঙ্গো রাইপেনিংয়ে ইউজ করা হচ্ছে। আর ইথাইন ইজ ইউজড ইন 2 কেসেস, একটা হলো ওয়েল্ডিং আর একটা হলো আর্টিফিশিয়াল রাইপেনিং অফ ম্যাঙ্গোজ, মানে ফ্রুটস বেসিক্যালি। আমি ম্যাঙ্গোজ লিখেছি কারণ কি আমরা বেশিরভাগ কেসে ম্যাঙ্গো, উই আর ভেরি মাচ ফ্যাসিনেটেড বাই ম্যাঙ্গোজ অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই। ঠিক আছে, আলাদা কিছু নেই। নেক্সট, ডিনেচার্ড অ্যান্ড স্পুরিয়াস অ্যালকোহল। দেখো অ্যালকোহলের ইউজ সম্বন্ধে আমরা যেটা জানি, অ্যালকোহলের ইউজ সম্বন্ধে সেটা হচ্ছে হলো, আমরা যেটা জানি আর কি, সেটা হচ্ছে অ্যালকোহল ইউজ হয় বলতে, ঠিক আছে, বাট দ্যাট ইজ নট দ্য অনলি কেস। ঠিক আছে, বাট এটা একটা মেজর ইউজ, কিন্তু ওটাও কিন্তু একটা মেজর ইউজ। এবার দেখো অ্যালকোহল যেটা মার্কেটে কনজামশনের জন্য বিক্রি করা হয়, ওটাতে গভর্নমেন্ট প্রচণ্ড হাইলি ট্যাক্স নেয়। তাই জন্য ধরো একটা 50 টাকার অ্যালকোহল হয়তো বিক্রি হচ্ছে 100 টাকায়, 50 টাকা ধরো ট্যাক্স, আমি জানি না কিন্তু আমার কোনো আইডিয়া নেই কত ট্যাক্স অ্যান্ড অল আছে ওটাতে। সো আমি ধরলাম এটা আছে। এইবার যারা ধরো মাতাল হয় ওরা খুব চালাক আছে, ঠিক আছে। এবার দেখো অ্যালকোহলের তো আরও ইউজ আছে, ইউজেস লাইক অ্যালকোহল অনেক জায়গায় সলভেন্ট হিসেবে ইউজ করা হয়, ফুয়েল হিসেবে ইউজ করা হয়, আমি পড়াবো সেগুলো। তো যেখানে ওগুলো ইউজ
করা হচ্ছে, সেখানে তো গভর্নমেন্ট বেশি চার্জ নিতে পারবে না, বুঝতে পারছো? ঠিক আছে, বেশি ভেরিয়াস তোমার হসপিটালের অনেক পারপাসে অ্যালকোহল ইউজ করা হয় ডিসইনফেক্টেন্ট হিসেবে, ওখানে যদি গভর্নমেন্ট এভাবে তোমার এত ট্যাক্স নিতে থাকে তাহলে তো মুশকিলে পড়ে যাবে তুমি, তাহলে তো তোমার টোটাল সিস্টেম ধসে যাবে, অ্যালকোহল ইউজই করতে পারবে না কোথাও, সেটা তো করতে পারছো না। তাহলে সেই ক্ষেত্রে আমি কী করব? সেই ক্ষেত্রে অ্যালকোহলকে গভর্নমেন্ট কী করে, যখন অন্যান্য জায়গায় অ্যালকোহল ইউজ হয় সেটাকে ডিনেচার করে দেওয়া হয়। ডিনেচার করে দেওয়া হয় মানে অ্যালকোহল, ডিনেচার্ড অ্যালকোহল অলসো নোন অ্যাজ মিথাইলেটেড স্পিরিটস, মেথো অর মেথস, it is sometimes dyed so that it can be identified visually, ঠিক আছে? এবার ধরো মিথাইলেটেড করে দেওয়া মানে হলো বেসিক্যালি ওটা পয়জন করে দেওয়া। পয়জন কী করে করে? পিরিডিন এবং মিথানল, ঠিক আছে, এটাই বেসিক্যালি ইউজ করে ডিনেচার করার জন্য, ঠিক আছে? কপার সালফেট ইউজ করে, এগুলো সব বিষ। এবার আমি তো মাতাল, তাহলে কী করবো আমি তো জানবো, আমি ধরো জানলাম না, আমি জানি এটা অ্যালকোহল, কট করে খেয়ে নিলাম, এবার আমি তো মরে যাবো, কিন্তু মাতালেরও তো লাইফ আছে রে ভাই, মাতাল মরে গেলে তো হবে না, তাই না? মাতালকেও বাঁচিয়ে রাখতে হবে আমাদের, এটাই তো আমাদের দুনিয়া। এনিওয়েজ, সো তাই জন্য আমরা কী করি, পিরিডিন এবং মিথানল এটা যেটাতে ধরো অ্যাড করে রেখেছি, গভর্নমেন্ট এটাতে অ্যাড করে ওটাকে ডাই করে দেয়, ওই টোটাল অ্যালকোহলের মধ্যে কোনো একটা ডাই মেরে দেয়, ওই সিওএস ওপর ইউজ করবে, নীল হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে কী হবে, মাতাল দেখবো ও বাবা এটা রং করা আছে, আমি এটা খাবো না, এটা খেলে মরে যাবো। মাতাল কিন্তু খুব চালাক হয়, বুঝতে পেরেছো তো? আচ্ছা, তাহলে এই ডিনেচার্ড অ্যালকোহলে এই ডাইটা এই কারণে করা হয়, এটা যদি খায় তাহলে মারা যাবে, ওই মরার ভয়ে মাতাল ওটা কেনে না, নালে কিন্তু মাতাল ওটা কিনে ট্যাক্স না দিয়ে খেত। তো মাতালকে বলছে তুমি খাও, কিন্তু আমাকে পয়সা দিয়ে খাও। গভর্নমেন্টের এটাই হলো বেসিক্যালি এটাই বলতে চাইছে গভর্নমেন্ট, পয়সা দিয়ে আমাকে খাও, ঠিক আছে? কোনো অসুবিধা, আমি অনেক টাকা পাই না ওখান থেকে। আচ্ছা, নেক্সট, স্পুরিয়াস অ্যালকোহল। দেখো আমাদের ইন্ডিয়াতে অ্যালকোহল অনেকভাবে তৈরি করা হয়, একটা তো তোমার বড় বড় কোম্পানিরা অ্যালকোহল তৈরি করে, আবার লোকালি অনেক সময় অ্যালকোহল তৈরি হয় যেটাকে আমরা চোলাই মদ বলে থাকি। সো ওই অ্যালকোহল প্রিপারেশনের প্রপার মেথড হচ্ছে হলো ডিস্টিলেশন। যদি ইমপ্রপার ডিস্টিলেশন হয় তাহলে ইথানলের সঙ্গে মাঝে মাঝে মিথানল মিশিয়ে যেতে পারে, আর ওই মিথানল যদি কোনোভাবে পেটের ভেতর চলে যায়, তুমি খেলে খাওয়ার পরে তোমার চলে গেল ভেতরে, লিভার, কিডনি এগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, ইভেন ডেথ, রেস্ট ইন পিস হয়ে যেতে পারে তোমার। তো তাই জন্য আমি সবাইকে বলি ভাই এসবের থেকে একটু দূরে থাকো, ঠিক আছে? এসবের থেকে একটু দূরে থাকবে। আচ্ছা, ইথানলের ইউজ কী? দেখো, কনজামশান ইজ অ্যান ইউজ, বাট বেসিক ইউজ কি, ইন্ডাস্ট্রিয়াল ইউজ কি, ইট ইজ ইউজড অ্যাজ এ সলভেন্ট, খুব ভালো সলভেন্ট। তাছাড়া এখন কিন্তু পেট্রোলের সাথে ইথানল মেশানো হচ্ছে, ঠিক আছে? তো গ্যাসোলিন মানে পেট্রোলের সাথে ইথানল কন্টিনিউয়াস বেসিসে মেশানো হচ্ছে, 5% 10% করে বাড়ানো হচ্ছে। সো ভেরি সুন উই আর গোয়িং টু নো অ্যাবাউট দিস, যে কত পার্সেন্ট ইথানল অ্যান্ড অল, বাট একটুখানি ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবে যে ইথানল কিন্তু অলরেডি গেটিং মিক্সড উইথ পেট্রোল। সো দ্যাট খুব স্বাভাবিক বিষয়, কেন বুঝতে পারছো, কারণ পেট্রোলের দাম তো দিনে দিনে বাড়ছে। সো ওটা করে কিন্তু অনেকটাই আমাদের বেনিফিট আসছে, ঠিক আছে? অ্যাসিটিক অ্যাসিডের কী ইউজ আছে? অ্যাজ এ সাওয়ারিং এজেন্ট ইন ভিনিগারটাকে টক করার জন্য ইউজ করা হয় অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, পিকলড ভেজিটেবলস, সো অ্যাসিড ইজ সাওয়ার আমরা জানি, সো এইসব জায়গায় অ্যাসিটিক অ্যাসিড ইউজ হয়। এটা ছাড়াও তুমি ডিসইনফেক্টিং এজেন্ট হিসেবেও অ্যাসিটিক অ্যাসিড অনেক জায়গায় ইউজ হয়, সো দ্যাট ওয়ে অলসো ইট ক্যান বি ইউজড। সো দিস আর দ্য বেসিক ইউজেস, যেগুলো পড়লাম আমরা, সেই ইউজগুলো মাথায় রাখলেই হবে, লাইন বাই লাইন মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট মাথায় রাখো তাহলেই চলবে, ঠিক আছে? So I think that is the end of organic chemistry for us. Yes, thank you for staying with us basically, আর stay with us for more, কারণ কি একটা করে চ্যাপ্টার আসতে চলেছে, এরপরে প্রতিটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করব, তোমাদের এমন কোনো প্রবলেম না থাকে, দ্যাট উইল টেক কেয়ার। ওকে, উইথ দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ এগেন উইথ এ নিউ ভিডিও অন এ নিউ টপিক which is will be coming in the examination. Thank you.